জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের কাছে আমি সতীর্থ কর্মকার। জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছাড়ের মাধ্যমে শরিকদের সঙ্গে আসন সমঝোতা শুরু করল বিএনপি। সমঝোতা হওয়া আসনগুলোয় কোনো প্রার্থী দেবে না দলটি। অন্যদিকে বিএনপি যেখানে প্রার্থী দেবে সেখানে প্রার্থী দেবে না জমিয়ত। মঙ্গলবার গুলশানে সংবাদ সম্মেলনে একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ট্রানজিশন পিরিয়ডে আছে দেশের ভয়াবহ অবস্থা, আর কিছু ব্যক্তি ও মহল এই ট্রানজিশন পিরিয়ডকে বাধাগ্রস্ত করতে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না বলে ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন। সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের আয়োজনে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত স্বাগত মিছিলে কথা বলেন তিনি। মিছিলের শুরুতে স্বাগত বক্তব্যে রিজভী বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক দিন হবে। দিনটি ঘিরে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে মিছিলটি পিজি হাসপাতালের বটতলার ক্যান্টিন থেকে শুরু হয়ে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসে শেষ হয়। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে ছুটে আসছেন শুধু প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। 17 বছর নিজের দেশ, মাটি, মানুষের কাছ থেকে চক্রান্তমূলক ভাবে তাকে বাধা দিয়ে আটকে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও সংবর্ধনা উপলক্ষে রাজধানীর 300 ফিটে চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, তারেক রহমানের অভ্যর্থনা অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? আরও জানাবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থার কী অবস্থা? সতীর্থ, দীর্ঘ 17 বছরের যে অপেক্ষা প্রতীক্ষা অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার দেশে ফেরা উপলক্ষে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে 300 ফিটের এই মহাসড়কে মঞ্চ প্রস্তুতি চলছে এবং নেতাকর্মীরা অনেকটাই উচ্ছ্বসিত। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু প্রস্তুতি চলছে এখন পর্যন্ত। সেই মঞ্চের একেবারে সবশেষ প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এখানকার যারা রয়েছেন কার্যক্রম পরিচালনার জন্য অভ্যর্থনা কমিটি কিংবা সংবর্ধনা কমিটির যেই সদস্যরা রয়েছেন তাদের পক্ষ থেকেও কাজ করা হচ্ছে। নেতাকর্মীরা অনেকটাই উচ্ছ্বসিত। এখানে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসেছেন, গাজীপুর, সাভার কিংবা আশুলিয়া, এই বসুন্ধরা এলাকায় যারা রয়েছেন, ঢাকা উত্তরের যে নেতাকর্মীরা রয়েছেন, ঢাকা দক্ষিণের অনেকেই কিন্তু এখানে এরই মধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, দলীয় পতাকা উত্তোলন করেছেন। দলীয় পতাকা নিয়ে এক একজন এক এক দিকে কিন্তু জমায়েত হয়েছেন এবং জমায়েত হওয়ার পর এখানে তারা আলোচনা করছেন দীর্ঘদিন পর তারেক রহমান ফিরবেন। তারেক রহমান ফেরার পরে সামনে নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে কার্যক্রম পরিচালনা করবেন, কিভাবে দেশকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াগুলো সেগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে আমরা আলোচনা শুনছি এবং তাদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন পর নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। তিনি এসে দলকে নেতৃত্ব দেবেন। দলের যে আগামী দিনের কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের তার দিক নির্দেশনায় দল এগিয়ে যাবে, এমন কথাই কিন্তু এখানকার যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন পর্যায়ের, জেলা পর্যায়ের, বিভাগীয় পর্যায়ের কিংবা মহানগরের যে নেতাকর্মীরা রয়েছেন, বিএনপি সহ বিএনপির অঙ্গ সহযোগী ও অঙ্গ সংগঠন যারা রয়েছেন, যুবদল, কৃষক দল, এছাড়া
ছাত্র দলের নেতাকর্মীদেরকেও আমরা এখানে দেখেছি। সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। তো প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে আমরা যেটি দেখছি যে প্রস্তুতি মঞ্চ কিন্তু এরই মধ্যে তৈরি, মূল যে কার্যক্রম কাঠামো সেটি কিন্তু দাঁড়িয়ে গেছে। এর পরবর্তীতে আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ব্যস্ত সময় পার করছেন এখানকার যারা কর্মী রয়েছেন তারা, এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এখানে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি, রাস্তার দুই পাশেই তারা অবস্থান নিয়েছে। এখানকার গাড়ি চলাচল সীমিত একদিকে করা হয়েছে, অন্য দিক দিয়ে গাড়ি চলছে। এছাড়াও কিন্তু তারেক রহমানের আগমন উপলক্ষে সারা দেশ থেকেই নেতাকর্মীরা আসবেন বলে আমরা এখানকার যারা নেতাকর্মী তাদের কাছ থেকে জানতে পেরেছি, এবং সেই 25 ডিসেম্বরের অপেক্ষায় তারা রয়েছেন। তারেক রহমান এখানে এসে বক্তব্য দেবেন জনসাধারণের উদ্দেশ্যে, কি বক্তব্য দেবেন সেই দিক নির্দেশন অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা সেই অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল প্রস্তুতি পর্ব, তারেক রহমানের যে সংবর্ধনা অনুষ্ঠান সেখান থেকে সবশেষ খবর। 300 ফিট থেকে মঞ্চ প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশজুড়ে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর টাউন হল থেকে সদস্য সচিব রকুনুজ্জামান রোকনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে কিশোরগঞ্জেও জেলা বিএনপির আয়োজনে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। নগরীর রথখোলা মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রথখোলা মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ 1 আসনের এমপি পদপ্রার্থী মাজহারুল ইসলাম সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি জামায়াত, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি ও জামায়াত বলছে ফ্যাসিবাদীর সঙ্গে আপোষ করার প্রশ্নই ওঠে না। মঙ্গলবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে নির্বাচনে বিজয়ী হলে দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি তুলে ধরে দলগুলো। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণের বাইরে রাখতে হবে। ক্ষমতায় গেলে র্যাব বিলুপ্তি করবে বিএনপি। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার পাশাপাশি ক্ষমতায় গেলে শিক্ষা ও কর্মসংস্থানে সর্বোচ্চ গুরুত্ব দেবে জামায়াত বলে জানান দলটির নেতা হামিদুর রহমান আজাদ। সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম জোর দেন নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধ, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের ওপর। দেবিদ্বার সেখানে কিন্তু গতকাল না পরশুদিন 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে, ঘটা করে আয়োজন করে মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করছে, যেখানে জুলাই গণহত্যা মামলার আসামিরাও রয়েছে। প্রথম কথা হচ্ছে আমরা বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে দুর্নীতি চিরবিদায় হবে, যেখানে দুর্বৃত্তায়ন বিদায় হবে, সন্ত্রাস বিদায় হবে, আইন শৃঙ্খলাকে আমরা নতুনভাবে ঢেলে সাজাতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসতে পারলে তিনি র্যাব বিলুপ্ত করবেন, এবং আমরা সেটাই মনে করি যে র্যাব নয়, পুলিশ আজকে যে জায়গায় পৌঁছেছে পুলিশের পুরোপুরি ওভারঅলিং দরকার, পুরো বিষয়টাকে নতুন করে সাজানো দরকার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি সহ মাঠ প্রশাসনের কাঁধে যে গুরুদায়িত্ব পড়েছে তা সফলভাবে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। বুকে সাহস নিয়ে আইন অনুযায়ী কাজ করলে কমিশন সবসময় প্রশাসনের সাথে রয়েছে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের উদ্দেশ্যে এসব কথা জানান তিনি। সিইসি বলেন, জাতির ক্রান্তি লগ্নে ইসির ওপর যে দায়িত্ব এসেছে সেটি ভালোভাবে সম্পন্ন করতে চায় তারা। পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ না করলে ইসির ঘুম হারাম হয়ে যায় উল্লেখ করে সিইসি বলেন, প্রশাসনে আইনের বিধানের মাধ্যমে সাহসী পদক্ষেপ নিলেই নির্বাচন সুষ্ঠু হবে।
আমাদের একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে, শাসনতান্ত্রিক দায়িত্ব, আওয়ার কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এসে পড়েছে। এই দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব। আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এটা পরিপালন করব এবং এখানে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন। শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিতকরণ এবং কাঙ্ক্ষিত ইনসাফ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শহীদের শপথ নিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ শপথ নেন সংগঠনের সদস্যরা। এ সময় ২৫ ডিসেম্বরের পর লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। একই সঙ্গে পরবর্তী প্রোগ্রাম থেকে রাজপথ না ছাড়ার ঘোষণা দেন ওসমান হাদির ভাই ওমর ফারুক। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ২৪ ও ২৫ ডিসেম্বর কোনো কর্মসূচি দেবে না সংগঠনটি। তবে এই দুদিন ওসমান হাদির লড়াই সংগ্রাম নিয়ে সারা দেশে দেয়াল লিখনের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসমান হাদির বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভারত রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে প্রভাবিত ও নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আসছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীফ ওসমান হাদির হলে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে আলোচনা সভায় এমন অভিযোগ করেন আলোচকরা। অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, আধিপত্যবাদ এমন এক ভয়ঙ্কর ব্যবস্থা যা মানুষের স্বাধীন চিন্তা ও আত্মপরিচয়কে ধ্বংস করে দেয়। সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে একটি জাতির মানসিক জগৎকে নিয়ন্ত্রণ করাই এর প্রধান লক্ষ্য। সভায় অন্যান্য বক্তারা বলেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট শক্তি হিসেবে গড়ে তুলতে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আধিপত্যবাদী পরিকল্পনা ব্যর্থ হয়। নতুন বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ কিংবা বিদেশি আগ্রাসনের সুযোগ না থাকে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন আলোচকরা। আলোচনা সভার শেষে ভারতীয় আধিপত্যের কালো ছায়া শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ভারতীয় আধিপত্যবাদ যে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেটা ভারতীয়রা কার দ্বারা করেছে? আমার দেশের লোকদের দ্বারাই তো করেছে। যে সমস্ত প্রতিষ্ঠানের দ্বারা আধিপত্যবাদ প্রতিষ্ঠা হয়েছে তার বিপরীতে আমাদের সেরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, কালচারাল, পলিটিক্যাল, whatever। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ডিবির মিডিয়া সেন্টার থেকে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার একই ঘটনায় আরও ১৭ জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। এ নিয়ে ২৬ জন অভিযুক্তকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদের গ্রেফতার করা হয়। আবহমান বাংলা সংস্কৃতি ও মুক্ত চিন্তার উপর সাম্প্রতিক সহিংস আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে গানে গানে সংহতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রতিষ্ঠানটির সভাপতি সরোয়ার আলী বলেন, নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালি সংস্কৃতির যাত্রাপথ নির্বিঘ্ন হোক। এমন পরিস্থিতিতে প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে জাতিসত্তা, সংস্কৃতি সুরক্ষায় সমাজকে সক্রিয় করবে বলেও মনে করেন তিনি। সমাবেশে দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার সংস্কৃতিসেবী ও প্রগতিশীল চিন্তাধারার মানুষ অংশ নেন।
সাধারণ মানুষ ও শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় বাংলা সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রতিবাদের শক্তিকে ধারণ করা একাধিক কালজয়ী গান। বাংলা সংস্কৃতির অসাম্প্রদায়িক, মানবিক ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে উচ্চকিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান তারা। বলেন, গান ও কণ্ঠের ঐক্যের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করাই এ সমাবেশের মূল বার্তা। এই প্রতিবাদটি আজকে ভীষণ রকম জরুরি ছিল, কারণ যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং কষ্টের। আমি খুবই মানে আমরা মনে করি যে আমার একটা প্রাণের কেন্দ্র এখানে। মায়ের হাত ধরে ছায়ানটে এসেছি। ও দিনের পর থেকে আমি ঘুমাতে পারছি না, মনে হলে চোখে পানি আসছে। পাকিস্তান আমল ওরা বাংলা গান পছন্দ করতো না, রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতো না, জন্য হামলা হচ্ছে। এখন বাঙালিকে আক্রমণ করতেছে, এটা খুব দুঃখজনক ঘটনা। আগামীতে আমাদের কোনো এরকম আক্রমণ হলে তার আগের থেকে যেন আর্মি এবং পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ তাদের দায়িত্ব পালন করে। ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশন প্রাঙ্গণের বাইরে সংঘটিত সহিংস বিক্ষোভের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়। 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের কর্মসূচি ও 22 ডিসেম্বর শিলিগুড়িতে ভিসা সেন্টারে অগ্নিসংযোগের ঘটনায় ভারতীয় হাই কমিশনারকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভয় দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ কূটনৈতিক প্রতিষ্ঠানে এসব সহিংসতা পূর্ব পরিকল্পিত, যা কেবল কূটনৈতিকদের নিরাপত্তাকে বিপন্ন করে না, বরং পারস্পরিক শান্তি, সহিংসতার নীতিকে অমর্যাদার শামিল। এদিকে উগ্রবাদী সংগঠনগুলো নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে সাউথ ক্যাম্পাস কলেজ রোডে বিক্ষোভ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ভারতে বাংলাদেশ দূতাবাসের সামনে উগ্রবাদীদের বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ জানানোর কয়েক ঘন্টার মধ্যেই মঙ্গলবার ভারত বাংলাদেশের হাই কমিশনার রিয়াদ হামিদুল্লাহকে তলব করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে চলমান বিক্ষোভের মধ্যেই দ্বিতীয়বার ভারত সরকার রাষ্ট্রদূত হামিদুল্লাহকে তলব করল। এর আগে বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও কমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া ঘটনা এবং 22 ডিসেম্বর শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা সেন্টারে ভাঙচুরের বিষয়ে ঢাকার গভীর উদ্বেগ ভারতের কমিশনার প্রণয় ভার্মাকে জানানো হয়েছে। গত সপ্তাহে ভারত প্রথমবারের মতো রাষ্ট্রদূত হামিদুল্লাহকে তলব করে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি এবং এর ফলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের জন্য সৃষ্টি হুমকি নিয়ে তাদের উদ্বেগ জানায়। ভারতের সাথে খারাপ সম্পর্ক চায় না অন্তর্বর্তী সরকার, চেষ্টা চলছে সম্পর্ক স্বাভাবিক করার। বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা বলেন তিনি। রাজনৈতিকটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে। আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি থাকা তো ডিটেল বলা যাবে না, কিছু কিছু তো বক্তব্য আসে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না। আপনারা তো আবার প্রেসের স্বাধীনতা চান, এগুলো যারা বলছে এগুলো তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না। এটা টিএফআই সেলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 11 সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে 14 জানুয়ারি। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে 14 জনকে গুমের পর টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেলে নির্যাতনের মানবতা বিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। গত রোববার আদেশের জন্য দিন ধার্য ছিল, কিন্তু সেদিন 3 সেনা কর্মকর্তার অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য 2 দিন সময় দেন আদালত। এই মামলার 17 জন আসামির মধ্যে গ্রেপ্তার থাকা সাবেক ও বর্তমান 10 সেনা কর্মকর্তাকে মঙ্গলবার সকালে সেনানিবাসের সাময়িক কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এখানে মূলত র্যাব কর্মকর্তাদের বিচার হচ্ছে। আজকের যে মামলাটি ছিল টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল, টিএফআই সেলে র্যাব কর্মকর্তারা কাজ করতেন। তারা র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনীর মূলত একটি পুলিশের বাহিনী হিসেবে এটি পরিচিত।
এই বাহিনীতে যারা কর্মরত ছিলেন বিভিন্ন সময়কালে তাদের বিষয়ে মামলা হচ্ছে। তো তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যদি বারংবার সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, এটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। ওনারা সবাই সেনাবাহিনীর কর্মকর্তা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রসিকিউশন যদিও বলে থাকেন যে আর্মি শব্দটা উচ্চারণ হবে কি হবে না, আমরা বলবো যে ওনারা রেগুলার অফিসার অথবা সার্ভিং অফিসার। সো এই বাকবিতণ্ডায় কে ঠিক কে না ঠিক এটাতে আমরা যেতে চাচ্ছি না, এটা আদালতের উপরে ছেড়ে দিচ্ছি। নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। পুলিশ ও স্থানীয়রা জানান, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই শুকচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় মনির মেম্বার গ্রুপ ও শান্ত গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছিল। মঙ্গলবার সকাল থেকেও দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ 5 জনের মৃতদেহ উদ্ধার করেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুকচর ইউনিয়নের জাগলার চরে শামসু গ্রুপ এবং আলাউদ্দিন গ্রুপের মধ্যে সকালে এই ঘটনা ঘটে। এটা মূলত চরাঞ্চলের জমি নিয়ে তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে 5 জনের মরদেহ এই পর্যন্ত উদ্ধার হয়েছে। মরদেহ হাতিয়া থানায় থাকবে। শোধহাল করে আমরা এটা সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য নিয়ে আসবো। বগুড়ার দুপচাচিয়ায় পিন্টু আকন্দ নামে এক গাড়ি ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় 2 জনকে আটকও করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার রাত 9:08 দুপচাচিয়ার লোটো শোরুমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস আসে। তারপর শোরুমের ডিলার পিন্টুকে জোর করে গাড়িতে তুলে নিয়ে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘির দিকে চলে যায়। পরে রাত 3টার দিকে পাশের উপজেলা আদমদিঘির কুমারপাড়া থেকে পিন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পিন্টু নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এটার আসল তথ্যটা আমরা কিছুই বুঝতে পারলাম না। উনি তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, বুঝছেন, বা কোনো পারিবারিক কোন্দল হওয়ার মতো সেরকম কোনো ব্যক্তির সঙ্গে তার এরকম মিসআন্ডারস্ট্যান্ডিংও নাই। তাকে কে বা কারা উঠা নিয়ে যেয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা চাই এর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হোক। গাড়িতে শ্বাস করে সিটের নিচে যে অপহৃত হয়েছে ভিকটিম পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই। তার মুখে কষ্টেপ লাগানো ছিল। আমরা মাইক্রো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু দাস হত্যার ঘটনায় সরজমিন পরিদর্শন করেছেন শহীদুল আলম সহ অনেক মানবাধিকার কর্মী। মঙ্গলবার দুপুর 12টার দিকে তারাকান্দার দীপু দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান মানবাধিকার কর্মীরা। পরে মানবাধিকার সংগঠন নাগরিক কোয়ালিশনের আহ্বায়ক ও বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম বলেন, দেশের একজন নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যান্য যে বাকি আসামি রয়েছে তাদেরকে ধরার জন্য চেষ্টা চলছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে এই ঘটনায় কথা উল্লেখ করতে চাই, আমরা দেখতে পেরেছি মানবাধিকার কর্মী হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে এখানে এসেছি কারণ আমরা মর্মাহত, আমরা ক্ষুব্ধ, আমরা ব্যথিত। আমাদের দেশের একজন নাগরিকের প্রতি এই রকমের অন্যায় হবে, এই রকম নৃশংসভাবে একজন বাংলাদেশিকে হত্যা করা হবে, সেটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা এসেছি ন্যায় বিচারের আশায়, আমরা এসেছি পাশে থাকার জন্য, আমরা এসেছি দেশবাসীকে এবং দীপুর আত্মীয় স্বজনকে জানানোর জন্য যে এটা আরেকবার হতে পারবে না। ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে এবং লক্ষ্মীপুরে শিশু আয়েশাকে আগুন দিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সচেতন সনাতনী যুব সমাজ। মঙ্গলবার দুপুরে জেলার চৌমোহনা এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাস, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, সাধারণ সম্পাদক শ্যামলী সূত্রধর সহ অন্যান্যরা। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় ভালুকায় দীপুচন্দ্র ও লক্ষ্মীপুরে 7 বছরের শিশু আয়েশাকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যায় জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানান তারা। কিশোরগঞ্জে মুরগি কেনা নিয়ে বাকবিতণ্ডার জেরে মুরগি ব্যবসায়ী ও তার সহযোগীদের গণপিটুনিতে এক ক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলার ইটনা উপজেলার দিঘিরপাড় আলগাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যান আয়ুব আলী নামের এক ব্যক্তি। এ সময় সিরিয়ালে দাঁড়ানো নিয়ে মুজিবুর রহমানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেরা বেশ কয়েকজনকে নিয়ে আয়ুব আলীর ওপর কিল ঘুষি ও মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠানো হয় এবং ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ফরিদপুরে 2 জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই হওয়া রিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় 18 ডিসেম্বর ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে রিকশা চালক টিপু শেখের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার মামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত রাজীব খানকে একটি ইট ভাটা থেকে আটক করে। পরে তার দেয়া তথ্যে ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে ধারালো চাকু ও লোহার পাত উদ্ধার হয়। ছিনতাই হওয়া রিকশাটি বায়তুল আমান এলাকার মান্নান হাওলাদারের বাড়ি থেকে উদ্ধারের পর তাকেও আটক করে পুলিশ। মাদকের টাকা জোগাড় করতে আসামি রাজীব এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানায় পুলিশ। আটক 2 জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 46,419 কোটি 66 লাখ টাকা ব্যয়ে 22টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সকালে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। 22টি প্রকল্পের মধ্যে ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, কর্ণফুলী টানেল হতে চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প রয়েছে। এর মধ্যে 14টি নতুন প্রকল্প, 5টি সংশোধিত ও 3টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 30,482 কোটি টাকা, প্রকল্প ঋণ 1,669 কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 14,247 কোটি টাকা। আমানতের টাকা দ্রুত ফেরত সহ 4 দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন একীভূত হওয়া 5 ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় এই কর্মসূচি। জামানতকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক একাধিকবার অর্থ ফেরতের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তারা জানান, জামানত সুরক্ষা আইনের আওতায় প্রত্যেক আমানতকারীর 2 লাখ টাকা দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি অসম্পূর্ণ আমানত ফেরতের একটি সুস্পষ্ট লিখিত রোডম্যাপ প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশের দাবি জানান তারা। দাবি দ্রুত পূরণ না হলে আরও কঠোর ও দুর্বার আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 75% বিদেশে যারা কর্মরত তারা এই ব্যাংকের সাথে লেনদেন করে থাকে। আজকে আমরা বিদেশে যে হাজার মাইল দূরের থেকে যে টাকাটা ইনকাম করে নিয়ে এসছি, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত তালিকাভুক্ত ব্যাংকগুলোর সাথে আমরা লেনদেন করলাম, সেখানে আমরা টাকাটা উঠাতে গেলে উঠাতে পাই না। কারোর হার্টের অপারেশন হয়েছে, কারোর ব্রেন অপারেশন হয়েছে, কেউ ডায়াবেটিস রোগী, কেউ ক্যান্সারের রোগী, একটা টাকাও তুলতে পারতেছে। আমি রিটায়ার্ড পারসন। ব্যাংকের মধ্যে গেলে আমাকে 2000 টাকা আমাকে দেয়। আমার বাবা অসুস্থ, আমি চিকিৎসা করাতে পারতেছি না, আমার ছেলের টিউশনি পাউন্ড দিতে পারতেছি না, তারপর আমার ছেলেকে খাতা কলম কিনে দিতে পারতেছি না। আমাদেরকে বারবার জবান বরখালাপ করতেছে। উচ্চশিক্ষার অধিকার সহ 8 দফা দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে মহানগরীর শালনা ব্রিজ এলাকায় এই ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারীরা জানান, ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছেন। দ্রুত এই বৈষম্য দূর করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দক্ষ শিক্ষক নিয়োগ,
চাকরিতে 10ম গ্রেড বাস্তবায়ন এবং প্রতি বছর ধারাবাহিক নিয়োগের ব্যবস্থা সহ মোট 8টি দাবিতে তারা আন্দোলন করছেন। বিক্ষোভের কারণে প্রায় 1 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এ সময় দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। গাজীপুরে একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অর্ধশতাধিক শ্রমিক। দুপুরের টঙ্গী পশ্চিম থানাধীন 27 এলাকার কনসেপ্ট নিটিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, মঙ্গলবার দুপুর 12:30টার দিকে হঠাৎ একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। বমি, মাথা ঘোরা, শ্বাসকষ্টে আক্রান্ত হয় অনেক শ্রমিক। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে টঙ্গীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, কারখানার ভেতরে কোনো গ্যাস লিকেজ বা তীব্র গন্ধে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এর আগেও টঙ্গীতে হামিম গ্রুপের একটি কারখানায় অসুস্থ হয়ে পড়েন প্রায় 2 শতাধিক শ্রমিক। এ ঘটনার পর কারখানার সামনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি করেছে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার সকালে 11টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন হয়। অংশ নেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ। এ সময় স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী হামলা বলে অভিযোগ করেন বক্তারা। এ হামলা শুধু গণমাধ্যম নয়, দেশের গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত বলে আরও জানান বক্তারা। মানববন্ধনে অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। কোমল পানীয় ব্র্যান্ড স্পিড জিতে নিল বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025। এ নিয়ে টানা 8মবারের মতো সিএসডি অল্টারনেটিভ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল স্পিড। বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম BBF সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান ঢাকা হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানে স্পিডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন আকিস ফুড অ্যান্ড বেভারেজের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার SM মেহেদি আল সিরাজি, টিম স্পিড এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। স্পিড যাত্রা শুরু থেকে ইউনিক টেস্টের প্রোডাক্ট এবং ভিন্নধর্মী বিপণনের মাধ্যমে ভোক্তাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই ধারাবাহিকতায় বর্তমানে এ ক্যাটাগরিতে সিংহভাগ মার্কেটের শেয়ার নিয়ে ব্র্যান্ডটি শীর্ষস্থানে অবস্থান করছে। ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি র্যাঙ্কস তাদের বিশেষ ক্যাম্পেইন ইয়ার অ্যান্ড সেলস নিউ ইয়ার অফারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে অবস্থিত সোনারতরী টাওয়ারের নিজস্ব শোরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই আকর্ষণীয় অফারটির যাত্রা শুরু হয়। সনি র্যাঙ্কসের ভাইস চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উদ্বোধনের দিন থেকেই সারা দেশের শোরুমগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এবারের ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ডিজিটাল হুইল, যার মাধ্যমে ক্রেতারা সরাসরি নিশ্চিত ডিসকাউন্ট জেতার সুযোগ পাচ্ছেন। গবেষণা, অর্থনীতি সহ দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীকে মরণোত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাক্তার আমিনুল ইসলাম চৌধুরী এবং বিজ্ঞানী ফেরদৌসী কাদেরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন দেশের বিশিষ্টজনরা। তারা সমাজের সর্বস্তরে এভাবে গুণীজনকে সম্মান জানানোর সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে 8মবারের মতো আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। দেশের এই 3 গুণীজনকে সম্মান জানিয়ে আলোকপাত ও স্মৃতিচারণ করেন উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ। 2014 সাল থেকে দেশের পথিতযশা ব্যক্তিদের গুণীজন সংবর্ধনা দিয়ে আসছে বণিক বার্তা ও BIDS। আয়োজকরা জানান, বিভিন্ন সময় দেশের উন্নয়ন, নীতি নির্ধারণ, গবেষণা, অর্থনৈতিক সংস্কার সহ সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তিদের সম্মাননা জানানোই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকেলে ওই আসনের ডিংলাবাড়ি এলাকার শহীদ পরিবারের শহীদ সাব্বিরের মা এবং এলাহাবাদ এলাকার শহীদ সাইফুল ইসলামের বাবা দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তি নেতা হৃদয় সহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে এ পর্যন্ত বিভিন্ন দলের 12 প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। সব মিলিয়ে জেলার 11 আসন থেকে এখনো পর্যন্ত 82 প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে। স্থানীয় সময় সোমবার এই দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। দীর্ঘ প্রায় 18 বছর লন্ডনে অবস্থানের পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। তার নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষ মোনাজাতে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে মাহফিলে অংশগ্রহণের জন্য সকলের প্রতি। আল্লাহ তাআলা যেন উনাকে যাওয়াটা সহজ করেন, এই জন্য আজকে আমরা শত শত নেতাকর্মীও আজকে দোয়ার মধ্যে সমবেত হয়েছিলেন। আপনাদের মাধ্যমে আমাদের যুক্তরাজ্য বসবাসরত এবং ইউরোপ এবং আমেরিকা বিদেশে যারা আছেন সবার কাছে আমি দোয়া চাইব যে আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন আল্লাহ তাআলা উনাকে বাংলার মাটিতে আগামী 25 তারিখ আমরা সবাই উনার সাথে বুঝতে পারি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় 5 পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার প্রদেশটির কারাক জেলায় ঘটনাটি ঘটে বলে জানায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। রয়টার্স বলছে, কারাকের একটি রাস্তা দিয়ে পুলিশের গাড়ি যাওয়ার সময় সেখানে আগে থেকে পুঁতে রাখা বোমার হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর গাড়িটি থামার সঙ্গে সঙ্গে এতে থাকা পুলিশদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তবে এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী সংগঠন। এদিকে ইতোমধ্যে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আগামী বছরের 8 ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না তার পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। মন্ত্রী আরও জানান, কারাগার কোনো রাজনৈতিক দলের হেডকোয়ার্টার্স হতে পারে না। পাশাপাশি আদিয়ালা কারাগারে বসে ইমরান খান ও তার দলের সদস্যরা সরকারের বিরুদ্ধে ক্রমাগত প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ তোলেন তারিক ফজল। এদিকে একই গণমাধ্যমে দেয়া আরেক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা সানাউল্লাহ জানান, গত মাসের 26শে নভেম্বর একটি বড় সমাবেশের ছক জেলে বসেই করেছিলেন ইমরান খান। পরে সমাবেশটি বাতিল ঘোষণা করে পাকিস্তান সরকার। তবে শেহবাজ শরীফ প্রশাসনের এই সিদ্ধান্তটিকে ভালোভাবে নেয়নি ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই। দলের এক নেতা জানান, ইমরান খান ইস্যুতে পাকিস্তান সরকারের সাম্প্রতিক পদক্ষেপ জাতীয় ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তুরস্কের 2 মন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধানের সিরিয়া সফরকালে আলেপ্পোতে সংঘাতে জড়িয়েছে সিরীয় সেনা ও কুর্দি সমর্থিত মিলিশিয়া বাহিনী এসডিএফ। এতে প্রাণ গেছে 2 বেসামরিক নাগরিকের। শিশু ও সিভিল ডিফেন্স সদস্য সহ আহত হয়েছেন অন্তত 11 জন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানার প্রতিবেদনে বলা হচ্ছে, সোমবার আলেপ্পোর সেইহান ও লাইরমুন গোলচত্বরের কাছে সিরীয় নিরাপত্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে গুলি চালায় এসডিএফ। যদিও বেসামরিক অঞ্চলে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে এসডিএফ জানিয়েছে, এর পেছনে সিরীয় সরকারের সঙ্গে সম্পৃক্ত অন্য কোনো গোষ্ঠীর হাত আছে। এসডিএফের অভিযোগ নাকচ করে দিয়েছে দামেস্ক। এমন একটা সময়ে হামলা হলো যখন দামেস্কে প্রেসিডেন্ট আল সারার সঙ্গে সাক্ষাৎ করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান। বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, সিরীয় সরকারের সঙ্গে এসডিএফের একীভূত হওয়ার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
মার্কিন নৌবাহিনীর জন্য দুটি সর্ববৃহৎ ও শক্তিশালী যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনার কথা জানালেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্মিতব্য যুদ্ধযানগুলোর বর্তমান যুদ্ধজাহাজের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী হবে বলে ফ্লোরিডায় সাংবাদিকদের জানান ডোনাল্ড ট্রাম্প। But we're going to start with 2 and we're going to quickly morph into 10 and ultimately we think it's going to be anywhere from 20 to 25, 100 times more powerful than the previous Iowa class, it's called. Those are the big ones that you'd see on a show. Victory at Sea. I don't know if anyone's seen Victory at Sea, but it was a classic. They'll help maintain American military supremacy, revive the American shipbuilding industry, and inspire fear in America's enemies all over the world. এবার খেলার খবর। এক ম্যাচ খেলার পরেই ফের ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। লাম্বার স্ট্রেস রিয়াকশনের কারণে ফেব্রুয়ারি মাসের বিশ্বকাপ নিয়েও শঙ্কায় এই পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর থেকে মেরুদণ্ডের নিচের এই দিকের এই জটিলতায় ভুগছেন কামিন্স। অ্যাশেজের প্রথম 2 টেস্ট থেকেও নিজেকে সরিয়ে রেখেছিলেন এই কারণেই। এরপরই অবশ্য পুরাতন এই চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন অ্যাশেজের বাকি 2 টেস্ট থেকে। তবে বিশ্বকাপে খেলবেন কিনা সেটাও এখন বড় প্রশ্ন। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন বৈশ্বিক এই আসরের আগে আরও একবার চোটের স্ক্যান করাবেন কামিন্স। শঙ্কামুক্ত থাকলে কেবল খেলবেন ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে। আন্তর্জাতিক টি-20তে প্রথম বোলার হিসেবে 1 ওভারে 5 উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ন্দানা। মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। এদিন আগে ব্যাট করতে নেমে কম্বোডিয়াকে 168 রানের লক্ষ্য ছুড়ে দেয় ইন্দোনেশিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে 15 ওভার শেষে কম্বোডিয়ার সংগ্রহ ছিল 5 উইকেটে 106 রান। বোলিংয়ে এসে নিজের প্রথম 3 বলেই উইকেট নিয়ে হ্যাট্রিক করেন প্রিয়ন্দানা। ওভারের শেষ 2 বলে আরও 2 উইকেট নিয়ে ওভারে 5 উইকেট শিকারের বিরল রেকর্ড গড়েন এই পেসার। আন্তর্জাতিক টি-20তে এমন ঘটনা প্রথম হলেও পুরুষ টি-20তে 2 জন বোলার ওভারে 5 উইকেট শিকার করেছেন। 2013 সালে স্বাধীনতা দিবস টি-20 কাপে বিসিবি একাদশের হয়ে আবাহনীর বিপক্ষে প্রথমবার এমন কীর্তি গড়েছিলেন বাংলাদেশের আলামিন হোসেন। 2019-20 মৌসুমে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে হরিয়ানার এক ব্যাটারকে 1 ওভারে 5 উইকেট নিয়ে আউট করেছিলেন কর্ণাটকের অভিমন্যু মিঠুন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।